Your publication volume on transmission and distribution of power, পেজ নাম্বার 1038 থেকে 1039, কোশ্চেন নাম্বার 10 থেকে 20 পর্যন্ত সলভ করেছে। 11 দাগে এ থ্রি ফেজ ফোর ওয়্যার কথাটা নিচে দাগ দাও। সিস্টেম ইজ কমনলি ইউজড অন ড্যাশ, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন না সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। দেখো, প্রাইমারি ট্রান্সমিশন মানে জেনারেশন স্টেশন থেকে হাই ভোল্টেজের যে লং ডিস্টেন্সের ট্রান্সমিশনগুলো করা হয়, মানে 66 কিলো ভোল্ট, 132 কিলো ভোল্ট, 220 কিলো ভোল্ট, 400 কিলো ভোল্ট, 765 কিলো ভোল্ট, এগুলো সবই থাকে থ্রি ফেজ থ্রি ওয়্যার, এবং অবশ্যই সেটা ডেল্টা থাকে। তাহলে এ দাগ উত্তর হলো না, যেহেতু থ্রি ফেজ ফোর ওয়্যার বলেছে। তাহলে এ দাগের পাশে একটা আলোচনা দিয়ে লিখে রাখো থ্রি ফেজ থ্রি ওয়্যার, থ্রি ফেজ থ্রি ওয়্যার। সেকেন্ডারি ট্রান্সমিশন কোনটা? এই হাই ভোল্টেজের প্রাইমারি যে ট্রান্সমিশন, সেখান থেকে যখন ডিস্ট্রিবিউশন কোম্পানি 33 কিলো ভোল্টে পাওয়ার বিক্রি করবে, তখন মানে ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে, সেটাকে বলে সেকেন্ডারি ট্রান্সমিশন। তা এটাও সেই থ্রি ফেজ ফোর ওয়্যারের পরিবর্তে থ্রি ফেজ থ্রি ওয়্যারই হবে। এখানে থ্রি ফেজ থ্রি ওয়্যার, এখানেও থ্রি ফেজ থ্রি ওয়্যার। আচ্ছা, সেজন্য বিদাগের বসে একটা আলোচনাতে লিখে রাখো থ্রি ফেজ থ্রি ওয়্যার। সি দাগে প্রাইমারি ডিস্ট্রিবিউশন কোনটা? এই ডিস্ট্রিবিউশন কোম্পানি তার পাওয়ার হাউসে 33 কিলো ভোল্টের পাওয়ারকে যখন স্টেপ ডাউন করে 11 কিলো ভোল্টে কনভার্ট করে, সেটাকে প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলে। প্রাইমারি ডিস্ট্রিবিউশনও ডেল্টা কানেকশন হয়, এটাও ডেল্টা, এটাও ডেল্টা, এটাও থ্রি ফেজ থ্রি ওয়্যার হয়। তাহলে সেজন্য সি দাগের বসে একটা আলোচনা দিয়ে লিখে রাখো থ্রি ফেজ থ্রি ওয়্যার। ডি দাগে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা হয় 415 বা 40 ভোল্ট, যা বলো, 440 ভোল্ট বা 230 ভোল্ট। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 230 ভোল্ট, থ্রি ফেজের ক্ষেত্রে 440 ভোল্ট। এগুলো সব হয় থ্রি ফেজ ফোর ওয়্যার, কারণ এটা ডেল্টা কানেকশন থাকে। এই ডেল্টার যে কমন বিন্দুটা, সেখান থেকেই নিউট্রালটা উৎপত্তি। তাহলে ওর পাশে থ্রি ফেজ, এটা থ্রি ফেজ, যেহেতু ফোর ওয়্যার আর আমাদের সেটাই জানতে চাইছে, সেজন্য এখানকার অপশান অনুসারে সঠিক উত্তর হবে ডি ফর ডগ। এবার ডি ফর ডগের পাশে স্ল্যাশ দিয়ে লিখে রাখো অ্যান্ড জেনারেশন। জেনারেশনটা থ্রি ফেজ থ্রি ওয়্যার, মানে শুরুটা থ্রি ফেজ থ্রি ওয়্যার পাওয়ার হাউসে, আর ইউজার এন্ডে একদম লাস্টে যেখানে পাওয়ার বিক্রি হচ্ছে, কনজামশন করছে কনজিউমাররা, সেখানে থ্রি ফেজ ফোর ওয়্যার হয়। তাহলে সেজন্য প্রাইমারি ডিস্ট্রিবিউশন অথবা জেনারেশন স্টেশনে এই দুটো অপশানে যেটা থাকবে সেটাই থ্রি ফেজ ফোর ওয়্যার। মাঝখানে প্রাইমারি ডিস্ট্রিবিউশন বা প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, এগুলো সবই থ্রি ফেজ থ্রি ওয়্যারে হয় এবং ডেল্টা কানেকশন থাকে। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ। 12 দাগের সেম রিলেটেড কোশ্চেন 31 দাগেও আছে। 12 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাওয়ার গ্রিডে বহুবার এই কোশ্চেনটা এসছে। দ্য হাইয়েস্ট ট্রান্সমিশন কথাটা নিচে দাগ দাও। এসি ভোল্টেজ ইন ইন্ডিয়া ইজ ড্যাশ। হাইয়েস্ট ট্রান্সমিশন এসি ভোল্টেজ ইন্ডিয়াতে কত? 220 কিলো ভোল্ট, 400 কিলো ভোল্ট, 1750 কিলো ভোল্ট, নাকি 132 কিলো ভোল্ট? দেখো, 1750 কিলো ভোল্ট আমাদের দেশে এখনও ট্রান্সমিশন ভোল্টেজ অত হাই লেভেল যে পৌঁছায়নি। আমাদের দেশে আগেকার দিনে এই বই যখন তৈরি বা এই কোশ্চেন যখন পড়েছিল, তখন 400 কিলো ভোল্টেই ম্যাক্সিমাম ট্রান্সমিশন ভোল্টেজ ছিল। সেই জন্য এখানকার অপশন অনুসারে বিফোর বয় সঠিক উত্তর। কিন্তু এখনকার দিনে 765 কিলো ভোল্টও এসি ট্রান্সমিশন হচ্ছে। তাহলে সেই জন্যে 400 কিলো ভোল্ট যেটা আছে সঠিক উত্তর, ওর পাশে অবলিক দিয়ে লিখে রাখো 765 কিলো ভোল্ট। তাহলে সঠিক উত্তর বি ফর বয়। 12 দাগের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 দাগ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্ট্যান্ডার্ড ট্রান্সমিশন ভোল্টেজ ইন ইন্ডিয়া? নট এ স্ট্যান্ডার্ড কথাটা নিচে দাগ দেবে। এই 33 কিলো ভোল্ট, 33 কিলো ভোল্ট হলো সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ।
তাহলে ওটা উত্তর হলো না। 66 কিলোভোল্ট, 66 কিলোভোল্ট হলো অন অফ দ্য প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ। তাহলে সেজন্য ওটা উত্তর হলো না। 99 কিলোভোল্ট না, এই ভোল্টেজে কোথাও ট্রান্সমিশন আমাদের ইন্ডিয়াতে হয় না। তাহলে সেজন্যে আমার জানতে চাইছে যেহেতু নট স্ট্যান্ডার্ড, সেজন্য সিধা সঠিক উত্তর হবে 220 কিলোভোল্ট। হ্যাঁ, এটা প্রাইমারি ট্রান্সমিশনের একটা ভোল্টেজ, তাহলে সেজন্য ওটা উত্তর হলো না। তাহলে সিধা সঠিক উত্তর। 14 দাগের কোশ্চেনটা দেখো, অল্টারনেটিং কারেন্ট ইজ ট্রান্সমিটেড অ্যাট হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ কথাটা নিচে দেখো, তাহলে অল্টারনেটিং কারেন্ট ইজ ট্রান্সমিটেড অ্যাট হাই ভোল্টেজ টু সেফগার্ড এগেনস্ট পিলফারেজ। পিলফারেজ কথাটা নিচে দাগ দাও, সাইডে একটা আরো জন্য দিয়ে লিখে রাখো চুরি। তাহলে যাতে চুরি না হয় তার জন্য বেশি ভোল্টেজ দিয়ে হাই ভোল্টেজ এসি পাওয়ারটা ট্রান্সমিশন করা হয় না, এটা তার কারণ না। চুরি যদি করার থাকে হাই ভোল্টেজ দিলেও করবে, লো ভোল্টেজ দিলেও করবে, ওটা না, মেইন কারণ অন্য। তাহলে এ দাগ উত্তর হলো না। বি দাগে টু মিনিমাইজ ট্রান্সমিশন লস। হ্যাঁ, ট্রান্সমিশন লস কমানোর জন্য এটা করা হয়। টু রিডিউস কস্ট অফ জেনারেশন কস্টের সঙ্গে ট্রান্সমিশন ভোল্টেজ হাইয়ের সম্পর্ক সরাসরি নেই, সেজন্য উত্তর হলো না। আর ডি দাগে টু মেক দ্য সিস্টেম রিলায়েবল। না, সিস্টেমের রিলায়েবিলিটির জন্য ওটা করা হয় না, মেইনলি করা হয় লসটা কমানোর জন্য। আমরা জানি কপার লস এবং ভলিউম, কপার লস এবং ভলিউম দুটো জিনিসই কপার লস ডিরেক্ট প্রপোর্শনাল টু 1/v² cos স্কোয়ার পাই, অথবা ভলিউম ডিরেক্ট প্রপোর্শনাল টু 1/v² cos স্কোয়ার পাই। পাওয়ার ফ্যাক্টর এবং ভোল্টেজের সঙ্গে স্কোয়ার টাইমে ইনভার্স প্রপোর্শনাল কপার লস এবং ভলিউম অফ দ্য কন্ডাক্টর মেটেরিয়াল নির্ভর করে। তাহলে সেই জন্যে যত বেশি হাই ভোল্টেজ হবে, ভোল্টেজ যত হাই কারেন্ট তত কম, কারেন্টের পরিমাণের সঙ্গে কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া কম, তাহলে সেই জন্যে কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া বা ভলিউম কমে যায়। আবার আমরা জানি পি ইজিক্যাল টু ভি আই, তাহলে ভি ইজিক্যাল টু পি বাই আই, তাহলে ভি ইনভার্স প্রপোর্শনাল টু আই। ভোল্টেজ যতগুণ হাই হলো কারেন্ট ততগুণ কম হলো। বোঝার সুবিধার্থে ভোল্টেজ দ্বিগুণ হাই করলে কারেন্ট দুগুণ কম, কপার লস পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, তাহলে পি ডিরেক্ট প্রপোর্শনাল টু আই স্কোয়ার। এই যে স্কোয়ার টাইমে কমে গেল, তাহলে এখানে দুগুণ কারেন্ট কমেছে, তাহলে দুই দুগুণই 4 গুণ যে স্কোয়ার টাইমে কপার লস কমে। তাহলে কপার লস এবং ভলিউম অফ দ্য কন্ডাক্টর মেটেরিয়াল দুটো জিনিসই পাওয়ার ফ্যাক্টর এবং ভোল্টেজ, এই দুটো জিনিসের সঙ্গে স্কোয়ার টাইমে ইনভার্স প্রপোর্শনালে ভ্যারি করে। তাহলে সেজন্য লস কমানোর জন্যই হাই ভোল্টেজের ট্রান্সমিশনটা করা হয়। তাহলে সঠিক উত্তর বি ফর বয়। 14 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15 দাগের কোশ্চেনটা সেম রিলেটেড কোশ্চেন, 40 দাগেও পাবে। নেক্সট লোয়ার ভোল্টেজ কথাটা নিচে দাগ দাও। লাইন ফিডিং এরিয়া অন আইদার সাইড অফ দ্য মেইন ট্রান্সমিশন লাইন ইজ কল্ড ড্যাশ। Next lower voltage line feeding area on either side of the main transmission line is called secondary distribution, na secondary transmission, na primary transmission, na primary distribution. Next lower level voltage line feeding area on either side of the main transmission line is called dash. এটাকে সেকেন্ডারি ট্রান্সমিশন বলে। মানে জিনিসটা কি, জেনারেশন স্টেশন 11 কিলোভোল্টে হবে। 11 কিলোভোল্টে পাওয়ার হাউসটা সবথেকে বড় ট্রান্সফরমারের থ্রু দিয়ে ট্রান্সমিশন পাওয়ারটা ট্রান্সমিটেড হয় ভেরি হাই ভোল্টেজে। 66 কিলোভোল্ট থেকে 765 কিলোভোল্ট, এই যে ট্রান্সমিশন ভোল্টেজগুলো এটাই প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ। কিন্তু তারপরে নেক্সট লোয়ার ভোল্টেজ, মানে প্রাইমারি ট্রান্সমিশনের পরবর্তী যে লোয়ার ভোল্টেজ সেটাকে সেকেন্ডারি ট্রান্সমিশন বলে, যেটা 33 কিলোভোল্টে হয়। তার মানে সহজ কথা হলো 33 কিলোভোল্টটাই হলো সেই ভোল্টেজ যা প্রাইমারি ট্রান্সমিশনের পরবর্তী লোয়ার ভোল্টেজ। তার থেকে পরের লোয়ার হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেটা হলো 11 কিলোভোল্ট, এবং তারপরের ভোল্টেজ হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, যেটা 440 ভোল্ট বা 230 ভোল্ট। তাহলে এখানে যেহেতু নেক্সট লোয়ার লাইন ভোল্টেজ বা ভোল্টেজ লাইন ফিডিং এরিয়া অন আইদার সাইড অফ দ্য মেইন ট্রান্সমিশন লাইন, মেইন ট্রান্সমিশন মানে প্রাইমারি ট্রান্সমিশন, তাহলে সঠিক উত্তর হবে সেকেন্ডারি ট্রান্সমিশন। তাহলে বি ফর বয় সঠিক উত্তর। 16 দাগের কোশ্চেনটা দেখো, ইন এ ফিক্সড অ্যামাউন্ট অফ পাওয়ার, ফিক্সড অ্যামাউন্ট অফ পাওয়ার কথাটা নিচে দেখো, তাহলে পাওয়ারের পরিমাণটা ফিক্সড আছে, ইজ টু বি ট্রান্সমিটেড, এটাকে ট্রান্সমিটেড করতে হবে ওভার এ সার্টেন লেন্থ উইথ ফিক্সড পাওয়ার লসেস। ফিক্সড পাওয়ার লসেস কথাটা নিচে দেখ দাও, দেন দ্য ড্যাশ।
দ্য ওয়েট অফ দ্য কন্ডাক্টর রিকোয়ার্ড উইল বি প্রপোর্শনাল টু ভোল্টেজ, নাকি দ্য ওয়েট অফ দ্য কন্ডাক্টর রিকোয়ার্ড উইল ইনভার্স প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড, নাকি ওয়েট অফ দ্য কন্ডাক্টর রিকোয়ার্ড উইল বি ইনভার্স প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ভোল্টেজ অ্যান্ড দ্যাট অফ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড। দেখো সি দাগের কোশ্চেনটাই সঠিক উত্তর হবে, যা এখানে আমি লিখেছি। কপার লস বলো বা ভলিউম বলো, দুটো জিনিসই ভোল্টেজের সঙ্গে এবং পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে স্কোয়ার টাইম ইনভার্স প্রপোর্শনালি ভ্যারি করে, যেটা সি দাগে বলেছে, সেজন্য এখানকার অপশন অনুসারে সি দাগ সঠিক উত্তর হবে। সেম রিলেটেড কোশ্চেন 1 দাগ এবং 5 দাগেও ছিল। 16 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 17 দাগের কোশ্চেনটা হাই ভোল্টেজ কথাটা নিচে দাগ দাও, ট্রান্সমিশন এফিসিয়েন্সি কথাটা নিচে দাগ দাও, ইজ ইন দ্য রেঞ্জ অফ ড্যাশ। দেখো ভোল্টেজ যত হাই হবে কারেন্ট যত কম কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া কম, সঙ্গে সঙ্গে কপার লসও স্কোয়ার টাইমে কম। তাহলে কপার লস যদি স্কোয়ার টাইমে কম হয় তাহলে সেক্ষেত্রে এফিসিয়েন্সিটা হাই হবে। এখানকার যে এফিসিয়েন্সিটা সর্বোচ্চ আছে সেটাই সঠিক উত্তর হবে। 85 থেকে 95% কেন এই ভোল্টেজটা হাই, মানে এফিসিয়েন্সিটা হাই হবে? কারণ এখানে কোনো রোটেটিং পার্ট নেই, যাতে ফ্রিকশন লস, উইন্ডেজ লস এইসব কিছু হওয়ার প্রভিশন আছে। তারপরে এখানে মেইনলি কপার লস হবে, এবং যেহেতু এই ভোল্টেজটা ভেরি হাই করে দিয়ে ট্রান্সমিশন ভোল্টেজ কন্ডাক্টরের কারেন্টের পরিমাণটা অনেক কমিয়ে দেওয়া হয়, ফলে কন্ডাক্টরের লসের পরিমাণটা ভীষণভাবে কমে যায়। তাহলে সেই জন্য এখানকার অপশন অনুসারে 85 থেকে 95% যেটা ডি দাগে আছে সেটাই সঠিক উত্তর। আলটিমেটলি মুখস্থ করতে হবে। 18 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাই ইনক্রিজিং কথাটা নিচে দাগ দাও, দ্য ট্রান্সমিশন ভোল্টেজ কথাটা নিচে দাগ দাও, টু ডাবল কথাটা নিচে দাগ দাও, অফ ইটস অরিজিনাল ভ্যালু দ্য সেম পাওয়ার ক্যান বি ডিসপ্যাচড কিপিং দ্য লাইন লসেস ড্যাশ। তার মানে সহজ কথা হলো ট্রান্সমিশন ভোল্টেজটা শুধুমাত্র ডাবল করা হয়েছে আর সমস্ত কিছু সেম আছে, সেক্ষেত্রে কী ঘটবে? দেখো এইখানেই আমরা পাচ্ছি, দেখো কপার লসের পরিমাণটা ভোল্টেজের সঙ্গে এবং ভলিউমের সঙ্গে স্কোয়ার টাইমে ইনভার্স প্রপোর্শনালি ভ্যারি করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কপার লস ইনভার্স প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তো এখানে ভোল্টেজ বলেছে ডাবল করেছে, তাহলে ভোল্টেজ যদি ডাবল করে তাহলে কপার লস যদি করি 4 গুণ কমে যাবে। তাহলে সঠিক উত্তর হবে 1/4 অফ অরিজিনাল ভ্যালু, যেটা ডি দাগে আছে সেটাই সঠিক উত্তর হবে। 18 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 দাগের কোশ্চেনটা দেখো, দ্য হাই ভোল্টেজ লাইন কথাটা নিচে দাগ দাও, হুইচ ফিডস দ্য সাবস্টেশনস কথাটা নিচে দাগ দাও, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার্স রিপ্রেজেন্ট ড্যাশ। তাহলে হাই ভোল্টেজ লাইন হুইচ ফিডস দ্য সাবস্টেশন, যা সাবস্টেশনে পাওয়ার সাপ্লাই করে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং সেখান থেকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে যায়, রিপ্রেজেন্টস ড্যাশ। দেখো একটুখানি আগে আমি বলেছিলাম 11 কিলো ভোল্টে পাওয়ার জেনারেশন হবে, পাওয়ার জেনারেশন হয়ে সেখান থেকে পাওয়ার হাউসের যে ট্রান্সফর্মার সেটা সাইজে সব থেকে বড় হয়, সেই পাওয়ার হাউসের ট্রান্সফর্মার ভোল্টেজটাকে হাই ভোল্টেজ করে লং ডিস্টেন্সে ট্রান্সমিশন করবে। আর হাই ভোল্টেজে লং ডিস্টেন্সের ট্রান্সমিশন যে ভোল্টেজটা সেটা নর্মালি 66 কিলো ভোল্ট, 132 কিলো ভোল্ট, 220 কিলো ভোল্ট, 400 কিলো ভোল্ট এবং 765 কিলো ভোল্ট এসি হয়। এই যে ভোল্টেজগুলো সেগুলোকে প্রাইমারি ট্রান্সমিশন বলে, কিন্তু আমার এখানে হাই ভোল্টেজ লাইন হুইচ ইজ ফিডস সাব স্টেশন বলেছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। মানে সহজ কথা হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের ইনপুটে যে পাওয়ারটা ঢোকে সেই ভোল্টেজটাকে আমাকে জানতে চাইছি। তা সেই ভোল্টেজটা তো এই ভোল্টেজটা না, এই যে হাই ভোল্টেজগুলো বললাম এইমাত্র 66 কিলো ভোল্ট, 132 কিলো ভোল্ট, 220, 400 এবং 765 কিলো ভোল্ট এসি, এইগুলো সবকে প্রাইমারি ট্রান্সমিশন বলে। তাহলে এ দাগ যেটা বলেছে প্রাইমারি ট্রান্সমিশন, তারপর একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো এই 66 কিলো ভোল্ট, 132 কিলো ভোল্ট, 220 কিলো ভোল্ট, 400 কিলো ভোল্ট অ্যান্ড 765 কিলো ভোল্ট। বিদাগে সেকেন্ডারি ট্রান্সমিশনের পাশে একটা অ্যারো চিহ্ন দাও, বিদাগের পাশে লিখে রাখো 33 কিলো ভোল্ট। টিসিএল যখন ডিসিএলকে পাওয়ার বিক্রি করে সেই পাওয়ারটা নর্মালি 33 কিলো ভোল্টে বিক্রি করে, সেই ডিসিএলের কাছে টিসিএল যখন পাওয়ার বিক্রি করে সেই ভোল্টেজটাকেই বলে সেকেন্ডারি ট্রান্সমিশন। সিধা কী বলছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন কোনটা? ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের ইনপুট। তাহলে সেই জন্য প্রাইমারি ডিস্ট্রিবিউশনটাই সঠিক উত্তর হবে, যেহেতু আমাদের এখানে বলেছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, তাহলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ইনপুটের ভোল্টেজটাকে প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলে সি দাগের কোশ্চেনটা সঠিক উত্তর হবে। সি দাগের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ইনপুট অফ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এবং ব্র্যাকেটে লিখে রাখো 11 কিলো ভোল্ট। তাহলে সি দাগের সঠিক উত্তর। ডি দাগে কী বলছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, ডি ফর ডগের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো আউটপুট অফ
ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, ডি দাগের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো আউটপুট অফ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, এবং ব্র্যাকেটের ভেতর লিখে রাখো 230 ভোল্ট অ্যান্ড 440 ভোল্ট। 230 ভোল্ট সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এবং 3 ফেজের ক্ষেত্রে 440 ভোল্ট, এই ভোল্টেজটাকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বলে। তা আমার এইখানে যেহেতু ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের ইনপুটের যে পাওয়ারটা সেটা জানতে চাইছে, তাহলে সেই জন্য প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা সঠিক উত্তর হবে সিধা। 20 দাগের কোশ্চেনটা দেখো, টিপিক্যাল ভোল্টেজ অফ দ্য ট্রান্সফর্মার হুইজ কানেক্টস দ্য জেনারেটর আউটপুট টু দ্য গ্রিড ইজ ড্যাশ। জেনারেটর আউটপুট টু দ্য গ্রিড ইজ কথাটা নিচে দাগ দাও, তাহলে সেটা সঠিক উত্তর হবে 11 কিলোভোল্ট অবলিক 132 কিলোভোল্টে। দেখো জেনারেশনটা যেহেতু 11 কিলোভোল্টে হয় এবং সেই 11 কিলোভোল্টের জেনারেশনটা ডিস্টেন্স অনুসারে হাই ভোল্টেজে ট্রান্সমিশন করা হয়, মানে প্রাইমারি ট্রান্সমিশনের যে ভোল্টেজটা আর জেনারেশন স্টেশনের ভোল্টেজটা, এই দুজনের যে কম্প্যারিজন সেটাই আছে সঠিক উত্তর হবে। তার মানে সহজ কথা হলো প্রথম অপশানটা আমার 11 কিলোভোল্ট হতেই হবে, কারণ সেটা জেনারেশন স্টেশনের ভোল্টেজটা। তো জেনারেশন যেহেতু 11 কিলোভোল্টে হয়, 11 অপশান দিয়ে প্রথম অপশানটা 11 শুধুমাত্র ডি দাগে আছে, সেই জন্য ডি দাগই সঠিক উত্তর হবে। এবার বক্তব্য হলো 132 কিলোভোল্টই যে থাকবে এরকম কোনো কথা নেই, সেখানে 66 কিলোভোল্ট হতে পারে, 132 কিলোভোল্ট হতে পারে, 220 কিলোভোল্ট হতে পারে, 400 কিলোভোল্ট হতে পারে, 765 কিলোভোল্ট হতে পারে। যে কোনো ট্রান্সমিশন, প্রাইমারি ট্রান্সমিশনের যে কোনো ভোল্টেজ এবং জেনারেশন ভোল্টেজ এই দুজনের রেশিও থাকবে, যে অপশানটা সেটাই উত্তর হবে। এইখানকার অপশান অনুসারে যেহেতু প্রাইমারি ট্রান্সমিশনের ভেতর 132 কিলোভোল্টটাকেই দিয়েছে, সেজন্য ডি দাগ উত্তর হচ্ছে। 132-এর জায়গায় 66, 220, 400 বা 765ও থাকতে পারত। তাহলে ডি ফর ডগ এইখানকার অপশান অনুসারে সঠিক উত্তর।